ওকে, আমি এখন চ্যাপ্টার 7-এর ম্যাথ পোর্শনটা দেখাবো, শুধু যে অ্যাকাউন্টস রিসিভেবল এর ম্যাথ রিলেটেড যে জিনিসটা আছে। সো মেইনলি তিনটা মেথড আছে এখানে। আমি যদি আসি, সো পুরো চ্যাপ্টার আমি কভার করতেছি না, এই ভিডিওতে শুধুমাত্র ম্যাথ পোর্শন কভার করতেছি। আনকালেক্টেবল, ঠিক আছে। সো আনকালেক্টেবল হলো বেসিক্যালি যে আমাদের অ্যাকাউন্টস যে রিসিভেবল আছে। সো ধারে বিক্রি ধারে বিক্রিত পণ্য থেকে তো আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল আসে। তো সেই আনকালেক্টেবলের যে যতটুকু অংশ আমাদের, আমরা মানে সেই অ্যাকাউন্টস রিসিভেবলের যতটুকু অংশ আমাদের আনকালেক্টেবল অবস্থায় রয়ে যায়, ঠিক আছে, যেটাকে আমরা বলি ব্যাড ডেট, ঠিক আছে। সো এটা এস্টিমেশনের কিছু মেথোডোলজি আছে। সো এখানে তিনটা মেথোডোলজি নিয়ে বলা আছে। বেসিক্যালি ম্যাথ আসা বলতে এজিং অফ অ্যাকাউন্টস রিসিভেবল যেটা, অথবা পার্সেন্টেজ, বিশেষ করে পার্সেন্টেজ অফ অ্যাকাউন্টস রিসিভেবল মেথড যেটা, তো সেখানে থেকে আসার চান্সেস বেশি যদি কোথা থেকে এসে থাকে। সো ম্যাথে মানে এই তিনটা মেথডটাই বেসিক্যালি আমি ভিডিওটাতে কভার করবো। সো প্রথমে যে মেথডের কথা বলা আছে যে পার্সেন্টেজ অফ সেলস মেথড। সো এখানে যে বিষয়টা করা হয় যে ব্যাড ডেটকে কাউন্ট করা হয় অ্যাজ এ পার্সেন্টেজ অফ সেলস, যে নেট ক্রেডিট সেলস এর এত পার্সেন্টেজ আমি বকেয়া মানে আমার আদায় হবে না। সো এটা কিসের বেসিসে করে? এটা বেসড অন প্রায়র বা প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স আছে সেটার বেসিসে একটা সার্টিন পার্সেন্টেজ অ্যাপ্লাই করে করে ফেলে, ঠিক আছে। সো এটা হলো তোমার পার্সেন্টেজ অফ সেলস মেথড, তোমার আনকালেক্টেবল এস্টিমেট করার জন্য। এখন বিষয়টা হলো যে তোমার আর যে দুটো মেথড আছে, ঠিক আছে, যেমন এজিং অফ অ্যাকাউন্টস রিসিভেবল মেথড। সো এইটার কাজটা কি? এটাতে যে বিষয়টা করে যে তোমার যে ওভারঅল অ্যাকাউন্টস রিসিভেবল আছে, সো সেটাকে বিভিন্ন পিরিয়ডে ভাগ করা যায়, ঠিক আছে। ধরো একটা বিল, হ্যাঁ, তো আহ, হ্যাঁ, মেইন কথা, হ্যাঁ, তো বিভিন্ন পিরিয়ডে ভাগ করা যায় যে তোমার যে 30 ডেজের মধ্যে, 30 ডেজের মধ্যে কি পরিমাণ কালেক্ট হচ্ছে, 60 ডেজের মধ্যে কি পরিমাণ কালেক্ট হচ্ছে, 90 ডেজের মধ্যে কি পরিমাণ কালেক্ট হচ্ছে। এর বিষয়টা অনেকটা এরকম যে তোমার হলো যেটা তোমার আজকের যে ডেটটা আছে, ঠিক আছে, তো আজকের ডেটের মধ্যে থেকে যদি আমি 30 দিন আগের ডেটের কনসিডার করি, ঠিক আছে, সো এই যে 30 দিনের পিরিয়ড, এই 30 দিনের পিরিয়ডের মধ্যে আমার রিসিভেবলস এর ব্যালেন্স কত ছিল, কাইন্ড অফ, ঠিক আছে, যে কোনো একটা বিলের জন্য, যে আমার ধরো অমুক কোম্পানির থেকে আমি বিভিন্ন সময় ধারে বিক্রি করি অমুক কোম্পানির কাছে, ঠিক আছে, তাহলে ওই এক্স বা ওয়াই কোম্পানির কাছে যে সবসময় ধারে বিক্রি করি, সো ওই এক্স বা ওয়াই কোম্পানির কাছ থেকে আমার ওই 30 ডেইজে আমার কি পরিমাণ রিসিভেবল ছিল, 31 থেকে 60 ডেইজ, ঠিক আছে, এই সময়ের মধ্যে আমার কি পরিমাণ রিসিভেবল ছিল, এবং 61 থেকে 90 ডেইজ। যে বিষয়টা হয় সাধারণত, ঠিক আছে, যে তোমার হয়তো দেখা যাচ্ছে যে তোমার রিসিভেবলসটা আগের সময় বেশি থাকে। মানে আমি যদি এটাকে আহ, জিনিসটা যদি আমি দেখাইতে চাই, এটা হলো, আচ্ছা একটু যদি অ্যানোটেট করে দেখানো যায়, আমি দেখাচ্ছি জিনিসটা। এটা হলো তোমার, একটা মিনিট অ্যানোটেট করে নিই, আচ্ছা। ওকে, হ্যাঁ, এখন দেখো বিষয়টা যদি এরকম হয়, ঠিক আছে, এটা একটা টাইম, ঠিক আছে। তো এখন হলো তোমার, এটা হলো আজকের ডেট, ঠিক আছে। তো আজকের ডেট থেকে 30 ডেজ আগের ডেট হলো এটা, ঠিক আছে। তো এখানে এক 1 মান্থ পিরিয়ড গেছে। সো এই যে 1 মান্থ পিরিয়ড, এই 1 মান্থ পিরিয়ডের মধ্যে তোমার যে বিষয়টা হচ্ছে, হ্যাঁ, তো আজকের ডেট থেকে 30 ডেজ আগের ডেট যেহেতু এটা, এখন ধরো আজকের ডেট থেকে 60 ডেজ আগের ডেট হলো এটা, ঠিক আছে। তো এটা ব্যাকওয়ার্ড হিসেবে বলতেছি যে আমরা, এটা হলো তোমার, এটা হলো এই পয়েন্টটা হলো তোমার আজকের ডেট, ঠিক আছে, এবং 30 ডেজ আগের ডেট এটা, 60 ডেজ আগের ডেট হলো এটা, এবং আরো যদি একটু ব্যাকে যাই, 90 ডেজ আগের ডেট হলো এইটা, ঠিক আছে। এখন যে বিষয়টা হচ্ছে, তুমি যে সেলটা করছো, এই সেলটা হয়তো এই পিরিয়ডে করছিলা, এই পিরিয়ডটাতে তুমি সেলটা করছিলা, আজকে হলো এই দিন। তাহলে যে বিষয়টা হচ্ছে যে যখন তুমি সেল করতেছো, তার দেখা যাচ্ছে একটা বড় অংশ ওই মান্থেই তোমার টাকা আদায় হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার চেয়ে একটু ছোট একটা অংশ দেখা যাচ্ছে হয়তো তোমার তারপরের মান্থে আদায় হচ্ছে, and তার চেয়েও আরো ছোট অংশ দেখা যাচ্ছে তোমার হয়তো লাস্ট মান্থে, এই মান্থে আদায় হচ্ছে, ঠিক আছে। সো এখানে যে বিষয়টা হচ্ছে যে তাহলে তোমার কি হচ্ছে, যে তোমার এই যে পিরিয়ড, এই পিরিয়ডে টোটাল কি পরিমাণ তোমার রিসিভেবল ছিল। হ্যাঁ, তো এটা সাধারণত বড় হবে, এটা একটু ছোট হবে যে তোমার এই পিরিয়ডে কি পরিমাণ রিসিভেবল, বকেয়া টাকা কত বাকি ছিল, ঠিক আছে, এবং এই পিরিয়ডে তোমার টাকা কত বাকি ছিল। সো এখানে এই জিনিসটাকে তোমার এজিং স্কেডিউল মেথডে তোমার এখানে প্রত্যেকটা আলাদা 90 প্লাস ডেজ, অর্থাৎ যেটা তোমার হলো 90 প্লাস ডেজ বলতে বোঝানো হচ্ছে যে যে জিনিসটা তুমি 90 দিনেরও আগে সময়ের মধ্যে সেল করে ফেলছো, ঠিক আছে, হ্যাঁ, অর্থাৎ ধরো 120 দিন আগে সেল করছো, ঠিক আছে। সো সেটা এখনো, আর আজকের ডেট কোথায়, তুমি এখানে আছো, ঠিক আছে। তো
দেখা যাচ্ছে যে 120 দিন আগে যদি সেল করে থাকো, তাহলে 120 থেকে 90 ডে হবে এতটুক পিরিয়ড। ঠিক আছে, এই পিরিয়ডটা, ঠিক আছে, এই পিরিয়ডটা পুরা হবে, এই যে এই অংশটা পুরা। ঠিক আছে, তো এই অংশের এতটুক সময় 90 ডেইজ এর মধ্যেও তোমার টাকা আদায় হয়নি। ঠিক আছে, 90 ডেইজ প্লাস সময় লাগতেছে, যে এখনো তোমার সব টাকা আসেনি। ঠিক আছে, তো এই ধরনের সিচুয়েশন তখন তোমার দেখা যাচ্ছে যে তোমার ব্যাড ডেটের পার্সেন্টেজটা আরো বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে ওই জিনিসটার বেসিসে তোমার একটা পার্সেন্টেজ অ্যাপ্লাই করতেছে। ঠিক আছে, তো এখানে যে বিষয়টা হচ্ছে যে আগে অ্যামাউন্ট গুলাকে ওই অনুযায়ী ক্লাসিফিকেশন করতেছে, যে তোমার প্রথম 30 ডেইজ এর মধ্যে তোমার কি পরিমাণ রিসিভেবল ছিল, পরের 30 ডেইজে কি পরিমাণ, 31 থেকে 60 ডেইজ, পরের 30 মানে কিন্তু এটা ব্যাকওয়ার্ডে যাচ্ছে। ঠিক আছে, তো আগে তার আগে 30 ডেইজ, তার আগে 61 থেকে 90 ডেইজ, 90 প্লাস ডেইজে তোমার রিসিভেবলস কত ছিল, এগুলোকে যোগ করে এই টোটাল কলামটা রোটা পাইছে, এই রোটা। ঠিক আছে, তো এটাকে উপর এখন যেটা আছে যে ওরা একটা হিসাব করে, এখন সেটার উপর ওরা এস্টিমেশন দেখবে যে বিগত বছরে কত হয়েছে বা এখন কি ধরনের ট্রেন্ড দেখতে পাচ্ছে। তো তারা দেখবে যে মানে নর্মালি পার্সেন্টেজ অফ সেলস মেথড তুমি সেলস এর উপর দেখতেছো, আর এখানে যে বিষয়টা হচ্ছে তোমার রিসিভেবল উপর দেখতেছো। যে এজিং অফ অ্যাকাউন্টস রিসিভেবল মেথডে তুমি রিসিভেবল উপর দেখতেছো, এবং রিসিভেবল উপর নর্মালি একটা ওভারঅল পিরিয়ডের উপর দেখতেছো না, রাদার তুমি এটাকে কয়েকটা পার্ট অফ পিরিয়ডে ভাগ করে ব্রেক ডাউন করে দেন দেখতেছো যে প্রত্যেক পিরিয়ডের উপর তোমার এই পিরিয়ডে তোমার ব্যাড ডেট কত থাকতেছে। তো দেখা যাচ্ছে যে তোমার যেটা 30 ডেইজ, মানে 30 ডেইজ এর মধ্যে, ঠিক আছে, অর্থাৎ যেটা তুমি 1 মাস আগে সেল করছো, ঠিক আছে, তো সেটাতে তোমার সেইটার জন্য তোমার আলটিমেটলি আনকালেক্টেবল অংশটা কম থাকতেছে। ঠিক আছে, তো এখানে তোমার দেখাইছিলাম না, যেখানে এখানে সবচেয়ে বড় ছিল, সবচেয়ে ছোট ছিল রিসিভেবল, এখানে আরো কমছে রিসিভেবল। ঠিক আছে, তো রিসিভেবল তোমার যেহেতু এখানে কমার অর্থ কি, তুমি টাকা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো তোমার এভাবে করে দেখা যাচ্ছে যে তোমার 1 থেকে 30 ডেইজ, যখন তোমার 30 দিন, যে লেটেস্ট 30 ডেইজ এর কথা যদি বলি, ওই সময় দেখা যাচ্ছে যে আগের বিগত যে সেল করছো সেই সেলের অনেকটুকু টাকা আদায় হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু যখন তুমি বিগত 31 থেকে 60 নাম্বার দিন কনসিডার করো, তখন দেখা যাচ্ছে যে একটু বেশি টাকা বকে আছে। এন্ড যখন তুমি একদম যেই মান্থে সেল করছো হয়তো সেই মান্থেরটা কনসিডার করতেছো, ঠিক আছে, অর্থাৎ আরো আগের এক সময়কে কনসিডার করতেছো, তখন দেখা যাচ্ছে বেশিরভাগ অংশই বকেয়া রয়ে গেছে। ঠিক আছে, তো এর কারণে দেখা যাচ্ছে যে তোমার এখানে ব্যাড ডেটের পার্সেন্টেজটা শুরুতে কম, তারপর আস্তে আস্তে বাড়তেছে, তারপর আস্তে আস্তে বাড়তেছে, তারপর বাড়তেছে। তো এই জিনিসগুলো হলো এটা কিভাবে একটা কোম্পানি ক্যালকুলেট করে সেই বিষয়টা বলা আছে এখানে। তোমার এটার ম্যাথ আসার চান্সেস খুব একটা নাই, কারণ এখানে আমাদের নিজস্ব ভাবে খুব বেশি ক্যালকুলেট করা লাগতেছে না, ক্যালকুলেশনে কিছু না, এই যে ইনফরমেশন এগুলো ম্যাক্সিমাম দেওয়াই থাকবে যদি ম্যাথ থাকেই। তো এই পার্সেন্টেজ গুলো যেটা দেওয়া আছে, আচ্ছা অ্যানোটেশনটা রিমুভ করবো কেমনে? ওকে, সো যে জিনিসটা বলতেছিলাম যে এটা অ্যানোটেশনটা অফ করে দিই। হুম, সো এইটা হলো তোমার এই পার্সেন্টেজ গুলাকে যখন টোটাল রিসিভেবল দিয়ে গুণ দিচ্ছে, তখন তোমার তোমার এই ব্যাড ডেটের যে পার্সেন্টেজটা সেটাকে যখন তুমি টোটাল রিসিভেবল দিয়ে গুণ দিচ্ছ, তখন তোমার এই আলটিমেটলি বিভিন্ন সময়ের জন্য তোমার কতটুকু প্রভিশন রাখা উচিত ব্যাড ডেট বাবদ, সেগুলো তুমি পেয়ে যাচ্ছ, মানে এগুলোকে যোগ করলে টোটাল কি পরিমাণ প্রভিশন রাখা উচিত। সো এইটা একটা মেথড, এজিং অফ অ্যাকাউন্টস রিসিভেবল মেথড। দেন থার্ড মেথডটায় আসতেছি। সো এটা হলো থার্ড মেথডের কোশ্চেন, এন্ড দেন হলো এটা তোমার প্যাসেজ। সো কোশ্চেনে যে বিষয়টা আছে তোমার এখানে ইনফরমেশন আছে যে তোমার আহ, প্রথম ইনফরমেশনটা একদম ক্লিয়ার, যে যে একটা সেল করে, তো সেলের মধ্যে 5% হলো একদম ক্যাশেই টাকা পেয়ে যায়, 65% পায় পরবর্তী মাসে টাকা পায়, 25% দ্বিতীয় পরবর্তী মাসে টাকা পায়, এবং 5% তৃতীয় পরবর্তী মাসে টাকা পায়। ঠিক আছে, তো এইটা হলো তোমার ট্রেন্ড সেলস এর ক্ষেত্রে। আর কি বলছে এখন, সেলস এর অ্যামাউন্টটা কি, সেলস এর অ্যামাউন্টটা সেকেন্ড প্যারায় বলছে। সেলস এর অ্যামাউন্টটা বলছে যে সেলস এর অ্যামাউন্টটা তোমাকে বলা আছে যে তোমার এখানে দেখো, এখানে একটা জিনিস আছে একটু বোঝার আছে, যে দ্য ফার্ম এক্সপিরিয়েন্স কনস্ট্যান্ট সেলস ভলিউম অফ 5 মিলিয়ন পার মান্থ ফ্রম নভেম্বর থ্রু মার্চ, অর্থাৎ নভেম্বর থেকে মার্চ পর্যন্ত প্রত্যেকটা মান্থে 5 মিলিয়ন করে সেলস। ঠিক আছে, একটু বুঝতে কোনো সমস্যা নেই। সেলস দেন ইনক্রিজ থ্রু এপ্রিল টু এ সিজনাল পিক অফ 9 মিলিয়ন পার মান্থ ইন মে। আচ্ছা, এখানে বোঝানো হচ্ছে কি, এটা আমি এই জিনিস যদি এখানে ম্যাথের মাধ্যমে দেখা, এখানে মানে এই যেটা এখানে আহ, এই যে দেখো, আহ, আচ্ছা, আমাদের বলা ছিল নভেম্বর থেকে মার্চ পর্যন্ত আমাদের কি 5,000 করে সেলস হবে, তাহলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, ফেব্রুয়ারি মার্চ এগুলাতে 5,000 দেওয়া আছে। এখন দেন বলছে এটা মেতে এসে 9,000-এ আসবে। ঠিক আছে, মেতে এসে 9,000, এখন এপ্রিলে কত থাকবে সেটা কিন্তু বলা নাই। মেতে একদম পিকে যায় 9,000-এ দাঁড়াবে, তাহলে পিকে যায় 9,000-এ যেহেতু দাঁড়াবে,
ওকে ওকে। পিকে 9,000 যেহেতু দাঁড়াবে, তাহলে এটা কিন্তু তোমার এটাকে যেটা করতে হচ্ছে, তোমার এপ্রিলেরটা তুমি ধরবা যেটা গ্র্যাজুয়ালি বেড়ে এটা মেতে 9,000-এ আসছে, তাহলে এপ্রিল হবে তোমার মার্চ এবং মের মাঝামাঝি একটা ভ্যালু, ঠিক আছে। দেন একই ধরনের কথা তোমার এখানে বলা আছে যে এটা আবার করছে কি, দেন ডিক্রিজ টু এ লো অফ 1 মিলিয়ন পার মান্থ ইন সেপ্টেম্বর, ঠিক আছে। অর্থাৎ সেপ্টেম্বরে দেন এটা 1 মিলিয়নে চলে গেছে, এই যে মানে 1,000-এ চলে গেছে, ঠিক আছে। মানে থাউজেন্ডসে লিখছে তো ফিগারটা, তো 1,000 থাউজেন্ডসে চলে গেছে তোমার সেপ্টেম্বরে। তাহলে মেতে ছিল 9,000, সেপ্টেম্বরে তোমার 1,000 থাউজেন্ডে চলে গেছে, তাহলে টোটাল কমছে কত, 8,000, ঠিক আছে। এখন 8,000 কমছে, এখানে কয়বার কমছে, 4বার কমছে, ঠিক আছে। তাহলে আমি 8,000-কে 4 দিয়ে ভাগ করি 2, ঠিক আছে, 2,000 আসে, তাহলে আমি ধরে নিব যে প্রত্যেক মান্থে 2,000 করে কমতেছে, এভাবে অ্যাভারেজ করে আমাদের হিসাব করতে হবে। তাহলে 9,000, তাহলে এখানে 9,000 থেকে 2 কমাইলে 7,000 হবে এই জুনের সেলস, জুলাইয়ের সেলস হবে 5,000, অগাস্টের সেলস হবে 3,000। সো এই করে আমরা এখন দেন বাকিগুলো তো দেওয়াই আছে, আমরা সেলস এর অ্যামাউন্টটা পেয়ে গেছি। এখন আমাদের যে বিষয়টা করা লাগতেছে এই ম্যাথে, আচ্ছা আর কি ইনফরমেশন বলা আছে এখানে, বলছে যে কাস্টমার সাধারণত 39 দিনের মধ্যে টাকা পরিশোধ করে দেয়, ঠিক আছে। এটা হলো এখানে বলা আছে, সেলস এভারেজ 5 মিলিয়ন পার মান্থ এন্ড দেয়ার ইজ নো ওভারঅল ট্রেন্ড ইন সেলস এক্সেপ্ট ফর সিজনালিটি। ওকে। আর আরেকটা জিনিস এখানে দেওয়া আছে তোমার, যে আরেকটা কি আছে, দিস প্যাটার্ন অফ কাস্টমার পেমেন্ট ডাজ নট ভ্যারাই ওভার দ্য ইয়ার বাট মান্থলি সেলস ভলিউম ইজ সিজনাল, ঠিক আছে। এই যে সিজনালিটির কারণে মান্থলি দেখা যাচ্ছে সেলস ভলিউম ভ্যারি করতেছে, কিন্তু এই পেমেন্টের যে এই রেশিওটা এটা তোমার এটা ভ্যারি করতেছে না, এটা কনস্ট্যান্ট থাকতেছে, ঠিক আছে। সো এখন যে বিষয়টা হচ্ছে এখানে, আমরা আমরা যখন ক্যাশ বাজেট করছিলাম অ্যাকাউন্টস রিসিভেবল থেকে কতটুকু কালেক্ট হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা কিভাবে করছিলাম যে এত পার্সেন্ট কালেক্ট হচ্ছে ফার্স্ট মান্থে, এত পার্সেন্ট সেকেন্ড মান্থে, এখানে হলো তার উল্টো কাজটা করতে হচ্ছে, ঠিক আছে। যে বিষয়টা করার লাগবে আমাদের, আহ আমাদের এখানে যে বিষয়টা করা লাগে সেটা হলো, এখানে একসাথে দুটো মেথডের ম্যাথ আছে। এজিং ফ্র্যাকশনের ম্যাথ বলতে একসাথে এটা আসতে পারে, এখানে এজিং ফ্র্যাকশনের একটু ক্যালকুলেশন আছে। কিরকম আছে, আগে আমি রিসিভেবল আউটস্ট্যান্ডিং ক্যালকুলেশনটা দেখাই, ঠিক আছে। রিসিভেবল আউটস্ট্যান্ডিং কেন লাগতেছে, ডেজ সেলস আউটস্ট্যান্ডিং বের করতে, ঠিক আছে। ডেজ সেলস আউটস্ট্যান্ডিং আমরা কেমনে পাবো, ডেজ সেলস আউটস্ট্যান্ডিং আমাদের বের করার সিস্টেম হলো আমরা, আহ, আচ্ছা সেটাতে আমি পরে আসতেছি, এমনি জানোই যেভাবে বের করে সেভাবেই বের করবো আমরা। সো এখানে আমাদের যে আহ, এই যে এই তিনটা রো, ঠিক আছে, কতটুকু কালেক্ট হচ্ছে, ঠিক আছে। যেমন আহ, এখানে আমরা অ্যাকচুয়ালি আমরা যেমন ক্যাশ বাজেটে দেখি ফার্স্ট মান্থে কতটুকু কালেক্ট হয়েছে, সেকেন্ড মান্থে কতটুকু কালেক্ট হয়েছে, এভাবে করে টোটাল ক্যাশ কালেকশন গুলো ক্যালকুলেট করি। এখানে তার উল্টো, এখানে হলো রিসিভেবল কতটুকু, ফার্স্ট মান্থে কতটুকু রিসিভেবল ছিল, সেকেন্ড মান্থে কতটুকু রিসিভেবল ছিল, এইভাবে আমরা ক্যালকুলেট করবো। তো এখানে যে বিষয়টা বোঝাচ্ছে, একটা এক্সাম্পল দিয়ে দেখাই, যে যেমন ধরো আমি জানুয়ারির সেলস এর কথা বললাম, ঠিক আছে, জানুয়ারিতে 5,000 টাকার সেলস করছে, এই যে 5,000। এখন আমার প্যাটার্ন কি, আমি যদি জানুয়ারিতে 5,000 সেলস করি, 5% টাকা তো আমি জানুয়ারিতেই পেয়ে যাবো। আর কত টাকা আমার জানুয়ারিতে বকেয়া থাকবে, যত টাকা বকেয়া থাকবে সেটাই তো আমার রিসিভেবল, তাই না। সেটা কি 65%? 65% তো বলছে কালেক্ট হবে পরবর্তী মান্থে, কিন্তু বকেয়া তো তোমার তার পরবর্তী মান্থেরটাও বাকি, তার পরবর্তী মান্থেরটাও তোমার বকেয়ার মধ্যে পড়তেছে। তাহলে তোমার বকেয়া টোটাল কত, 65 প্লাস 25 প্লাস 5, তাহলে টোটাল আসতেছে কত, 95 মেবি আসতেছে। সো 5,000-এর 95% করলে তুমি 4,750 পাচ্ছ, এই পরিমাণ টাকা তোমার রিসিভেবল বকেয়া হিসেবে আছে, ঠিক আছে। এখন আমার দেখা যাচ্ছে এই জানুয়ারি যে আমি 5,000 টাকা সেল করছি, এই জানুয়ারির 5,000 টাকা সেলই ফেব্রুয়ারিতে যা কি হচ্ছে, ফেব্রুয়ারিতে তো আমার 4,750 মানে আর এই 90% বকেয়া 95% বকেয়া থাকতেছে না, এই 65% তো ফেব্রুয়ারিতে আমার কালেক্ট হয়ে যাবে। তাহলে ফেব্রুয়ারিতে আমার জানুয়ারি সেলস এর কতটুকু বকেয়া থাকবে, এই 25 আর এই 5, ফেব্রুয়ারিতে আমার জানুয়ারি সেলস এর 30% বকেয়া থাকবে, তাহলে 5,000-এর 30% কত আসে, 1,500। তাহলে এখানে আমি 1,500 বসাইছি, যে ফেব্রুয়ারিতে আমার জানুয়ারি সেলস এর 1,500 বকেয়া থাকবে। তাহলে কোশ্চেন আসতে পারে এই 4,750 কি, এইটা হলো ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি সেলস এর যত টাকা বকেয়া আছে। তো ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি সেলস এর কত বকেয়া থাকবে, 65 প্লাস 25 প্লাস 5, 95%। তো 5,000-এর 95% আছে 4,750, ঠিক আছে। তো এইভাবে করে জিনিসগুলোকে আলটিমেটলি ক্যালকুলেট করে এটা একটু নিজেরা ট্রাই করলে করতে বুঝতে পারবা, ঠিক আছে। তো আমি আমার হাতে একটু সময় কম আছে দেখে আমি একদম শর্টে আলোচনা করতেছি। সো এইভাবে আলটিমেটলি তোমার সবগুলা বের করছে। সো রিসিভেবল আউটস্ট্যান্ডিং গুলো আমরা এখানে যোগ করে পেয়ে গেছি যে কোন মান্থের কত। এখন আমরা ডেই সেলস আউটস্ট্যান্ডিং কেমনে বের করবো, ডেই সেলস আউটস্ট্যান্ডিং বের করার সিস্টেমটা হলো তোমার যে আহ, আচ্ছা এখানে 2 মান্থ অ্যাভারেজ দিছে, হ্যাঁ 2 মান্থ অ্যাভারেজই, আমরা 2 মান্থ অ্যাভারেজের বেসিসে করবো। ডে সেলস আউটস্ট্যান্ডিং এর যে ফর্মুলাটা, ঠিক আছে, ফর্মুলা হলো এটা, আমরা রিসিভেবল কে সেলস দিয়ে ভাগ দিব,
অ্যান্ড দেন নাম্বার অফ পিরিয়ড দিয়ে ভাগ গুণ দেয় সাধারণত, ঠিক আছে। সো এখানে দেখ নাম্বার অফ ডেইজ ইন দ্য পিরিয়ড দিয়ে গুণ দেয়, ঠিক আছে। তো আমরা যখন একটা ইয়ারলি ক্যালকুলেশন করি so তখন আমরা 360 দিয়ে সাধারণত গুণ দিই বা 365 দিয়ে। বাট আমরা তো এখানে মান্থলি ক্যালকুলেশন করতেছি, তাহলে আমরা 30 দিয়ে গুণ গুণ দিব, ঠিক আছে। তাহলে আমরা অ্যাভারেজ রিসিভেবলকে সেলস দিয়ে ভাগ দিয়ে, সরি একটু ভুল বলতেছি, রিসিভেবলসকে অ্যাভারেজ সেলস দিয়ে ভাগ দিয়ে দেন 30 দিয়ে গুণ দিতে হবে, ঠিক আছে। সো আমাদের, যেমন আমি যদি একটা মান্থের কথা বলি, যেমন এই মান্থের, তাহলে এই মান্থের 6,500 আমার রিসিভেবলস। তো এই রিসিভেবলস কে আমি অ্যাভারেজ সেলস দিয়ে ভাগ দিব, তাহলে অ্যাভারেজ সেলস হবে আমার মার্চ এবং ফেব্রুয়ারির যে সেলস, অর্থাৎ যেই বছরের যেই মান্থের কথা বলতেছো সেই মান্থ এবং তার প্রিভিয়াস মান্থের সেলস এর অ্যাভারেজটাই হলো অ্যাভারেজ সেলস, ঠিক আছে। অর্থাৎ অ্যাভারেজ সেলস কেমনে বের করবা, কারেন্ট সেলস প্লাস প্রিভিয়াস মান্থের সেলস, এভাবে অ্যাভারেজ সেলটা বের দিবা। তাহলে রিসিভেবল ডিভাইডেড বাই অ্যাভারেজ সেলস ইনটু 30 করলে যেটা আসতেছে সেটা হলো ডে সেলস আউটস্ট্যান্ডিং। তাহলে এই ভ্যালুগুলো আমার ডে সেলস আউটস্ট্যান্ডিং এ আসতেছে। এতটুকু তো মোটামুটি ক্লিয়ারলি বোঝাচ্ছে। এখন এখানে যে বিষয়টা বলা আছে কোশ্চেনে, এই যে 39 ডেজ এর মধ্যে অন অ্যান অ্যাভারেজ কাস্টমাররা পে করে দেয়, কিন্তু তুমি দেখতেছো যে ডে সেলস আউটস্ট্যান্ডিং মানে কি, যে তোমার টাকা কালেক্ট করতে 39 দিন, মানে করতে কতদিন লাগতেছে, ঠিক আছে। তো এখানে দেখা যাচ্ছে যে তোমার 39 চেয়ে বেশি লাগতেছে অনেক ক্ষেত্রে, আবার অনেক ক্ষেত্রে কম লাগতেছে। তো এটার যে ডিফারেন্সটা এটাই এখানে বের করতেছে যে অ্যাকচুয়ালি কতটুকু কালেক্ট হচ্ছে ডে, ঠিক আছে। তোমারতে যেই জিনিসটা আছে যে 39টা, তো ধরে নিছে যে 39 তার কালেক্ট হবে, ঠিক আছে। তাহলে 39 তার কালেক্ট হবে, ঠিক আছে। সরি, 39 দিনের মধ্যে কালেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে যে এই বিষয়টা যে তোমার এই যে এপ্রিলের টাকা কালেক্ট হইতে তোমার 3,000, ঠিক আছে, 3 দিন বেশি লাগতেছে, ভুলে 3,000 বলছি, তো 3 দিন বেশি লাগতেছে। তাহলে তোমার এখানে 42 মাইনাস 39 3, ঠিক আছে। হ্যাঁ, সো এইভাবে করে তোমার এখানে এই যে ডিফারেন্স গুলো তোমার ওভার বা আন্ডার বের করছে। আর এখানে এজিং ফ্র্যাকশনটা দেখাই, এজিং ফ্র্যাকশন বেসিক্যালি তেমন কিছু না। এই যে তোমার এই যে এই 4,750, এটা 6,500 কত পার্সেন্টেজ, 73%। এই যে 1,500, এই 1,500 মানে এটা তো রিসিভেবল, ঠিক আছে। তো এই রিসিভেবলটা তোমার এটা হলো বিভিন্ন পিরিয়ড না, এজিং ফ্র্যাকশন কি বলছি, যে বিভিন্ন পিরিয়ড ওয়াইজ তোমার রিসিভেবল। তাহলে এখানে এই যে তিনটা রো, এটা তো তোমার ফার্স্ট মান্থ, সেকেন্ড মান্থ, থার্ড মান্থ, তো এরকম আর কি। তো এই তিনটা রো এর তো তিনটা ভিন্ন সময় রিসিভেবল। তো এরকম তিনটা ভিন্ন সময় রিসিভেবলটা আমার টোটাল ওই সময় রিসিভেবলের কত পার্সেন্টেজ, 4,750, 6,500 কত পার্সেন্টেজ, 1,500, 6,500 এর কত পার্সেন্টেজ, এগুলাকে এখানে তোমার লেখছে, লিখে তোমার আলটিমেটলি এজিং ফ্র্যাকশন গুলা পেয়ে গেছে, ঠিক আছে। এটা হলো এজিং ফ্র্যাকশন। অবশ্যই যোগফল তোমার 1 হবে যদি সব কালেক্ট হয়ে যায়। আচ্ছা, সো এইটা হলো আমাদের ইয়ের ম্যাথটা। তোমার আহ, বললে আর অনেক কিছু বলা যায় তো, তবে আপাতত একটু নোট টোটে ফলো করিও, যাতে একটু ক্রুশাল জিনিসগুলো পড়তে পারো। মোস্তফা নোট, আমার নোট হয়তো পাবা না, মোস্তফা নোট পড়িও। তো ওখানে মেইন যে ক্রুশাল যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে ওই জিনিসগুলো হয়তো মেনশন করা থাকবে, তো ওখান থেকে একটু পড়ে নিও। আমি জাস্ট একটা বেসিক ধারণা দেওয়ার জন্য এই ক্লাসটা নিচ্ছি, ঠিক আছে। সো এটাকে কমপ্লিট গাইডলাইন হিসেবে কেউ ধরে নিও না, নিজে থেকে অবশ্যই পড়াশোনা করতে হবে, ঠিক আছে। সো আমি এখানে কনক্লুড করতেছি।